প্রতিটি জায়গারই কিছু আলাদা আলাদা নিয়মকানুন রয়েছে, আর সেগুলো নিয়মের অমান্য হলেই পরিবেশ পরিস্থিতি বদলে যায়। একটা গ্রামের মানুষ হঠাৎ কেন মারা যাচ্ছে? তাদেরকে দাফন করার ঠিক কিছুক্ষণ পরেই তারা আবারও জীবিত হয়ে ফিরে আসছে। কেন তাদের সাথে এরকম হচ্ছিল? একটা গ্রামের মৃতদের ভুল নিয়মে দাফন করার ফলে 52 জন মানুষ মৃত্যুর পরেও হঠাৎ ফিরে আসে এবং পুরো গ্রামটাকে শেষ করে দেয়। এরকমই একটা ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম পামালি দুসুন পচং। পামালি দুসুন পচং এর একটা অর্থ রয়েছে, যেটা মুভির শেষে জানবো। মুভির শুরুতেই একজন মানুষকে একটা লাশ দাফন করার জন্য কবর খুঁড়তে দেখা যায়। অন্যদিকে লাশের গায়ে কিছু অদ্ভুত রক্তের চিহ্ন ছিল, যা দেখে মনে হচ্ছিল লাশটি পচে গেছে। কিছুক্ষণ পর লক্ষ্য করলে দেখা যায় ওই মৃত লাশের গায়ে যেরকম আঘাতের চিহ্ন রয়েছে, ঠিক সেরকমই আঘাতের চিহ্ন ওই লোকটির পায়েও রয়েছে, যে লোকটি কবর খুঁড়ছিল। এরপর ওই লোকটি মুখ দিয়ে সিটি বাজাতে শুরু করে, আর এর ফলে আশেপাশে থেকে এরকম আরও সিটির আওয়াজ ভেসে আসে। দেখা যায় লোকটি একটা কবরস্থানে কবর করছিল, যেখানে চারিদিকে শুধু কবর আর কবর। তাকে এখনো শত শত লাশ কবর দিতে হবে। আর এখন একটা প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে এত লাশ এলো কোথা থেকে? কি হয়েছিল এদের সাথে? মহামারী, শয়তানি শক্তি, না অন্য কিছু ঘটেছিল তাদের সাথে? এগুলো তো আমরা মুভিতেই জানতে পারবো। তো পরের দিন সকাল হলে 3 জন মেয়েকে দেখানো হয় যারা পেশায় নার্স, যাদের নাম পুপুত, গেন্দিস আর মিলা। আর এই 3 জন মেয়ে সেই গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, যে গ্রামে হঠাৎ করে মানুষ মারা যাচ্ছিল। এরপর তারা 3 জন তাদের জিনিসপত্র ইউসুফ নামের একজন মানুষের নৌকায় তুলছিল। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে 2 জন ছেলে দৌড়ে তাদের দিকে আসছে। গেন্দিস ইউসুফকে জিজ্ঞাসা করে, তারাও আমাদের সাথে যাবে নাকি? ইউসুফ বলে, হ্যাঁ, তারাও আমাদের সাথেই ওই গ্রামে যাবে। আসলে তারা কবর খোঁড়ে। তাদের নাম দাদান ও সিসেপ। এরপর তারা নদী পার হয়ে কিছুক্ষণের মধ্যেই সেই গ্রামে এসে পৌঁছায়। নদী থেকে গ্রামটা একটু ভেতরে। তারা রওনা দেয় জঙ্গলের রাস্তা দিয়ে সেই গ্রামে। প্রতিমধ্যে যেতেই পুপুতের পা একটা গর্তের মধ্যে আটকে যায়। বাকিরা তার পা সেখান থেকে বের করে এবং সিসেফ সবাইকে এখানে একটু বিশ্রাম নেওয়ার কথা বলে। তাদের আশেপাশে শুধুমাত্র ঘন কালো ভয়ঙ্কর জঙ্গল। অবশেষে তারা এসে পৌঁছায় সেই গ্রামে। দেখা যায় গ্রামের অবস্থা খুবই খারাপ। আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না এবং সবগুলো বাড়ির দরজায় লাল কালি দিয়ে ক্রস চিহ্ন আঁকা রয়েছে। মিলা ইউসুফকে এই চিহ্ন সম্পর্কে জিজ্ঞাসা করলে ইউসুফ তাকে জানায় যে এই বাড়ির কেউই এখন আর জীবিত নেই। সে আরও জানায় যে এই গ্রামে শুধুমাত্র 17 জন লোকই বেঁচে আছে, কিন্তু তাদের অবস্থাও খুব একটা ভালো না। তারাও কোনো অজানা রোগে আক্রান্ত। এই রোগটা এতটাই ভয়ানক যে গ্রামের বাকিরা এই রোগে অনেক আগেই মারা গেছে। এই গ্রামে 70 জনের মধ্যে প্রায় 52 জনই মারা গেছে, আর বাকি রয়েছে ওই 17 জন। দেখা যায় ইউসুফ তার সাথে থাকা লোকগুলোকে সেই সকল মানুষের ঘরে নিয়ে যায় যারা অসুস্থ বা এই রোগে আক্রান্ত। সেখানে গিয়েই গেন্দিস একটা লোককে স্পর্শ করতে যায়, কিন্তু ইউসুফ তাকে সঙ্গে সঙ্গে নিষেধ করে দেয়। সে জানায় এই রোগ স্পর্শের মাধ্যমেই ছড়ায়, তাই তোমরা এখানকার কোনো কিছু স্পর্শ করবে না, সে মানুষ হোক বা অন্য কিছু। এখানে এত মানুষ অসুস্থ দেখে পুপুত মিলাকে বলে, এখানে তো অনেক মানুষ অসুস্থ। আর একথা শোনার পর ইউসুফ তাকে জানায় এ তো কিছুই না। একথা বলে ইউসুফ তাদেরকে আরও একটি রুমে নিয়ে যায়, যেখানে গিয়ে এরা সবাই চমকে ওঠে, কারণ এই ঘরটি মৃত লাশে ভর্তি। আর এই লাশগুলোকে কবর দেওয়ার মতো এ গ্রামে কেউই নেই, কারণ যে ব্যক্তি এই লাশগুলোকে দাফন করত সে নিজেও এই রোগে আক্রান্ত। আর এই লোক হলো সেই ব্যক্তি যাকে আমরা মুভির শুরুতে একটা কবরস্থানে লাশ দাফন করতে দেখেছিলাম। এই ব্যক্তির নাম হলো উজাং। এরপর ইউসুফ মেয়েদেরকে তাদের রুমে রেখে আসে, যে রুমে তারা কয়েকদিন থাকবে। রুমের অবস্থা খুব একটা ভালো না, কারণ এই রুমগুলো অনেক দিন থেকেই মানবশূন্য অবস্থায় পড়ে আছে। আর ছেলেদেরকে কবরস্থানের পাশে একটা রুমে থাকার জন্য ব্যবস্থা করা হয়, কারণ ছেলেরা অনেক সাহসী হয়। যাই হোক, সেখানে আরও একটি বিশেষ সুবিধা ছিল যে ওই রুম থেকে কোনো ইন্টারনেট বা নেটওয়ার্ক পাওয়া যায় না। দাদান ও সিসেফ তাদের ওই রুমে একটা পুরনো বই খুঁজে পায়, যেখানে লেখা আছে কিভাবে একজন মৃত মানুষকে দাফন করতে হয়। অন্যদিকে আমাদেরকে পুপুত ও মিলাকে দেখানো হয়, যারা একে অপরের সাথে কথা বলছিল। পুপুত মিলাকে বলে, তুমি কি আগে কখনো এরকম অসুখ দেখেছো? আসলে পুপুত এসব কিছু দেখার পর থেকেই একটু ভয় পেয়ে আছে।
মিলা পুপুতকে বলে, তুমি চিকিৎসা করার সময় হাতে গ্লাভস পরবে এবং আক্রান্ত মানুষদের থেকে দূরে থাকলেই সবকিছু ঠিক থাকবে। আসলে তারা জানতোই না যে এখানকার পরিস্থিতি এতটা ভয়ানক। এরপর আমাদেরকে দাদান ও সিসেফকে দেখানো হয় যারা কবর খুঁড়ছিল। তখন হঠাৎ করেই সেখানে সিটি বেজে ওঠে, যেটা আমরা মুভির শুরুতেও শুনেছিলাম। কিছুক্ষণ পর আরও একজন মানুষের মৃত্যু হয়, যে মানুষটি ছিল তার পরিবারের শেষ সদস্য, যার ফলে একজন লোক ওই মৃত ব্যক্তির বাড়ির দরজায় লাল রং দিয়ে ক্রস চিহ্ন এঁকে দিচ্ছিল, যাতে করে মানুষ বুঝতে পারে যে এই বাড়িতে আর কেউ থাকে না বা নেই, যারা ছিল তারা সবাই মারা গেছে। ঠিক তখনই তার মনে হয় দরজার ওপাশে, অর্থাৎ ঘরের ভেতরে কেউ যেন আছে। সে দরজা খোলে এবং ভেতরে যায়, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। কিন্তু আজব বিষয় হলো, সেখানে ওই লোকটি কারো পায়ের ছাপ দেখতে পায়। মনে হচ্ছিল কেউ সেখানে দাঁড়িয়েছিল। আর এসব কিছু দেখে ওই লোকটি অনেক ঘাবড়ে যায়। অন্যদিকে পুপুতকে দেখানো হয় সে গোসল করছিল। তখনই বাইরের দিক থেকে কেমন যেন একটা আওয়াজ শোনা যায়। সে ওই আওয়াজটি শুনে বাইরে বের হয়ে আসে। সে সেখানে কাউকেই দেখতে পায় না। তখন আচমকায় উজাং পুপুতের গলা চেপে ধরে এবং সে কিছু একটা বলছিল, কিন্তু পুপুত তার জীবন বাঁচানোর জন্য উজাংকে ধাক্কা দেয়। আর উজাং সেখানে পড়ে মাথাটা মেয়েদের সাথে লাগার কারণে তার সেখানেই মৃত্যু ঘটে। এরপর আমাদেরকে অন্য একটা মেয়েকে দেখানো হয় যার নাম ন্যাং। ন্যাংয়ের মাও একই রোগে আক্রান্ত। দেখা যায় পরের দিন সকালে ন্যাং গেন্দিসকে নিতে এসেছে, কারণ তার মায়ের অবস্থা খুব একটা ভালো না। কিন্তু গেন্দিস সেখানে যেতে চায় না, কারণ তার এখানে আরও অনেক পেশেন্ট আছে যাদের দেখাশোনা তাকে করতে হবে। আর ঠিক তখনই সেখানে মিলা চলে আসে এবং সে তার সাথে যেতে চায়। তখন হঠাৎ করেই সেখানে থাকা আরও একটি মানুষ যে ওই রোগে আক্রান্ত, সে ছটফট করতে শুরু করে, কারণ তার মেডিসিন শেষ হয়ে গিয়েছিল। আর এই মেডিসিন গেন্দিসের কাছেও নেই। তাই মেডিসিন আনার জন্য গেন্দিস সিসেফকে ইউসুফের কাছে ফোন করতে বলে, কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকার কারণে সিসেফ ইউসুফকে ফোন করতে পারে না। এদিকে মিলা ও ন্যাংকে দেখানো হয় যারা জঙ্গলের রাস্তা দিয়ে ন্যাংয়ের বাড়িতে যাচ্ছিল। সন্ধ্যা হয়ে আসে। হঠাৎই মিলার ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয়, আর একথা সে ন্যাংকে জানায়। ন্যাং তাকে তার বন্ধুর বাসায় নিয়ে যায়, যেটা পাশেই ছিল, যেখানে আর কেউ থাকে না, কারণ তারা সবাই মারা গেছে। মিলা ওয়াশরুমে গেলে ন্যাং তার সেই বন্ধুকে দেখতে পায় যে মারা গেছে। ন্যাং তাকে দেখে ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই মিলা সেখানে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই একটা মৃত শরীরকে সেখানে হেঁটে আসতে দেখা যায় এবং ওই মৃত শরীরটা তাদের ওপর আক্রমণ করে দেয়। আর এতে তারা দুজনেই কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে দাদান ও সিসেফকে দেখানো হয় যারা মোবাইলের নেটওয়ার্ক ধরাচ্ছিল। তারা নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে একটা কুয়োর কাছে চলে আসে এবং তারাও সেখানে কাফনের কাপড়ে জড়া একটা মৃত শরীরকে দেখতে পায় যে জিন্দা ছিল। এসব দেখে তারাও সেখান থেকে পালিয়ে যায় এবং বাড়িতে ফিরে এসে সবাই সবার সাথে এগুলো শেয়ার করে যে তাদের সাথে কি হয়েছিল। এরপর গেন্দিস দাদান ও সিসেফকে বলে, তোমরা কি লাশ দাফন করার আগে সেটা খুলতে? দাদান ও সিসেফ বলে, হ্যাঁ, এটা তো আমরা সব লাশের সাথেই করতাম। তখন গেন্দিস বলে, আসলে আমাদের যত দ্রুত সম্ভব ওই লাশগুলোকে দাফন করতে হতো, আর সেদিন উজাং মারা যাওয়ার সময় একথাই আমাদের বলতে চেয়েছিল। এদিকে দেখা যায় ন্যাং এবং মিলা ন্যাংয়ের বাড়িতে পৌঁছে গেলেও ওই লাশগুলো তাদের পিছু ছাড়েনি। মিলা বুঝতে পারে না যে ওই লাশগুলো আসলে কি চায়। যাই হোক, মিলা ন্যাংয়ের মাকে ঔষধ দিয়ে সেখান থেকে চলেই যাবে, ঠিক তখনই ন্যাং সিটি বাজায়। মিলা তাকে জিজ্ঞাসা করে যে সে হঠাৎ কেন সিটি বাজালো। এতে ন্যাং বলে, আসলে আমরা এভাবেই গুরুজনদের সম্মান জানাই, আর এটা তাকে তার বাবা বলেছিল। এরপর ন্যাং মিলাকে বলে, তোমাদের ঘরে কি কোনো ছাতা খোলা রাখা আছে? কারণ ছাতা খোলা রাখা থাকলে সেখানে শয়তানি শক্তির প্রভাব কম পড়ে। ঠিক তখনই মিলার মনে পড়ে যে পুপুত তাদের ছাতাটা বন্ধ করে রেখেছিল। অন্যদিকে দেখা যায় বাকি সবাই পুপুতকে ঘরে রেখে মিলাকে খুঁজতে বের হয়, কারণ মিলা অনেকক্ষণ থেকে নিখোঁজ। পুপুত বাড়িতে একা হয়ে যায় আর সে একটা ঘর থেকে এক ধরনের ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। আর এটা ছিল সেই ঘর যেখানেই সব লাশ রাখা ছিল। সে ঘরের ভিতরে প্রবেশ করলে সেই লাশগুলো জিন্দা হয়ে যায়। পুপুত সেখান থেকে পালাতে গেলে সেই লাশগুলো তাকে ধরে ফেলে এবং তাকে টেনে ঘরের মধ্যে নিয়ে যায়। আর এখানে সে অনেক ভয়ানকভাবে আঘাত পায়। এরপর আমাদেরকে দেখানো হয় মিলাকে, যে জঙ্গলের ভেতর দিয়ে বাড়িতে আসছিল, কিন্তু সে লক্ষ্য করে যে বারবার সে একই রাস্তাতে ফিরে আসছে। মনে হচ্ছিল সে কোনো লুপের মধ্যে আটকে গেছে
এবং সে হঠাৎ করে তার সামনে অনেকগুলো মৃত মানুষকে দেখতে পায় আর সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। মিলার জ্ঞান ফিরে আসলে সে নিজেকে তার ঘরের মধ্যেই দেখতে পায়। দেখা যায় তার পাশে সিসেপ বসে আছে। মিলা সিসেপকে বলে, আমি অনেকগুলো মৃত মানুষকে দেখেছিলাম যাদের শরীর কাফন দিয়ে ঢাকা। তখন সিসেপে বলে, হ্যাঁ আমিও দেখেছি। আর ঠিক তখনই গেন্দিসের জোরে জোরে চিল্লানোর আওয়াজ শোনা যায়। সবাই সেখানে গিয়ে পৌঁছালে তারা দেখতে পায় যে পুপুত মারা গেছে। তার শরীরের অবস্থা খুবই ভয়ানক। সকাল হলে গেন্দিস ইউসুফকে ফোন করে এবং তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু মিলা পুপুতের লাশ এভাবে রেখে যেতে চায় না। আর এই বিষয় নিয়ে তাদের মধ্যে হালকা ঝগড়া হয়। মিলা পুপুতের মৃত্যুর জন্য তাদের দুজনকেই দায়ী করছিল। এরপর সেখানে দাদান আসে এবং তাদেরকে জানায় যে ইউসুফ রওনা দিয়ে দিয়েছে। পরের দৃশ্যে ন্যাংয়ের মাকে দেখানো হয়, যাকে ওই কাফনে পেঁচানো মৃত লাশরা মেরে ফেলেছে। অন্যদিকে দাদান রাতে শোয়ার সময় আয়নায় দেখতে পায় যে সেও ওই রোগে আক্রান্ত হয়ে গেছে। সে এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার আর বাঁচার কোনো উপায় নেই। সে এই কথা বাকি সবাইকে বলে দেয় এবং তাদেরকে এখান থেকে খুব দ্রুত বের হয়ে যেতে বলে, কারণ সে চায় না যে তারাও এ রোগে আক্রান্ত হোক। কিছুক্ষণ পরেই সেখানে ন্যাং আসে। মিলা তাকে দেখে বলে, কি ব্যাপার, এত রাতে তুমি? ন্যাং তাকে জানায় যে তার মা মারা গেছে। এরপর দাদান এবং সিসেপ তার মাকে দাফন করতে যায়। তার মাকে তার বাবার কবরের পাশেই দাফন করতে দেখা যায়। ন্যাংয়ের মাকে দাফন করা শেষ হলে মিলা এবং ন্যাং গ্রামে জীবিত থাকা মানুষদেরকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য ডাকতে থাকে, কিন্তু তাদের কোনো আওয়াজ পাওয়া যায় না। এক পর্যায়ে মিলা জানালা দিয়ে তাকালে দেখতে পায় বাকি লোকগুলোও মারা গেছে। আর ওদিকে দেখা যায় দাদানকে, যে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে কুয়োর ওপরে উঠে যায়। আর এতে করে তার মোবাইলে নেটওয়ার্ক ফিরে আসে। সে ইউসুফকে ফোন করে এবং ইউসুফ জানায় যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে সে তাদেরকে এখন নয় বরং কাল সকালে নিতে আসবে। কথা শেষ হতেই দাদানের ফোনটা কুয়োর মধ্যে পড়ে যায় এবং সেই কুয়ো থেকে একটা মৃত লাশ বের হয়ে আসে আর তাকে কুয়োর মধ্যে টেনে নিয়ে যায়। অন্যদিকে গেন্দিসকে দেখানো হয় সে জঙ্গলে এদিক ওদিক ঘোরাফেরা করছিল। ঠিক তখনই সে সেখানে পুপুতের আত্মাকে দেখতে পায়। সে পুপুতের আত্মা দেখে অনেক ভয় পেয়ে যায়। আর এদিকে সিসেপ দাফন করা মানুষদের কবর আবারও খুঁড়ছিল, কেন তারা মৃত্যুর পরও আবারও ফিরে আসছিল। সে দেখতে পায় কবরের মধ্যে হেডস্টোন নামে একটা পাথর মৃতদের পায়ের কাছে রাখা। হেডস্টোন হলো সেই পাথর যেখানে মৃত মানুষদের সম্পর্কে লেখা থাকে। সিসেফ এসব কিছু মিলা ও ন্যাংকে বলে। ঠিক তখনই ন্যাং সেখান থেকে গায়েব হয়ে যায়। দেখা যায় ন্যাং তার মা বাবাকে দেখতে পাচ্ছিল এবং তাদের পিছে পিছে সে চলে যায়। আর এখানে আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি যে গেন্দিস ইউসুফের সাথে বের হয়ে গিয়েছিল, কিন্তু ইউসুফ তো দাদানকে ফোন করে বলেছিল যে সে কাল সকালে আসবে। তাহলে গেন্দিস কার সাথে গেছে? যাই হোক, মিলা ন্যাংকে খুঁজতে খুঁজতে কুয়োর মধ্যে দাদানের লাশ দেখতে পায়। ঠিক তখনই সিসেফ ন্যাংয়ের আওয়াজ শুনতে পায়। সে এগিয়ে গিয়ে দেখতে পায় ন্যাংকে অনেকগুলো লাশ ভয় দেখাচ্ছে। সিসেফ সেখানে যায় আর ন্যাংকে নিয়ে পালিয়ে আসে। তারা দূর থেকে দেখতে পায় যে গ্রামের চারিদিকে মৃত লাশরা জীবিত হয়ে দাঁড়িয়ে আছে আর তাদের শরীরটা কাফনের কাপড়ে মোড়ানো। এগুলো দেখে তারা সেখান থেকে পালাতে শুরু করে। ঠিক তখনই একটা মৃত লাশ সিসেফের পা টেনে ধরে এবং সিসেফ একটা গর্তের মধ্যে পড়ে যায়। মিলা ও ন্যাং তাকে বাঁচানোর চেষ্টা করে। তখনই সিসেফের মনে হয় সেই বইয়ের কথা, যে বইটা তাদের রুমে ছিল, যেখানে কবর কিভাবে দিতে হয় সবকিছু লেখা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বইটা তার হাত থেকে পড়ে যায়। ন্যাং সেই বইটা তুলে নেয় এবং সিসেফ তাকে সেই বইয়ের পেছনে থাকা একটা মন্ত্র পড়তে বলে। ন্যাং সেই মন্ত্র পড়ার সাথে সাথে ওই মৃত কাফনে মরানো লাশগুলো আস্তে আস্তে গায়েব হতে শুরু করে। আর এরপর আমাদেরকে পরের দিন সকাল দেখানো হয়। দেখা যায় ইউসুফ তাদেরকে নিতে এসেছে। মিলা ন্যাংকে তার সাথে থাকার জন্য বলে। তাদের সাথে কাল রাতে কি কি ঘটেছিল সবকিছুই সে ইউসুফকে বলছিল। ঠিক তখনই তার চোখে পড়ে সেই নৌকায় থাকা একটা লেখার ওপরে, যেখানেই লেখা আছে সব জায়গারই একটা আলাদা নিয়ম থাকে। এর কিছুদিন পরেই আরও একটা টিম সেই গ্রামে যায় এটা দেখার জন্য যে সেখানে কেউ জীবিত আছে কিনা। তারা সেখানে গেন্দিসকে খুঁজে পায়, যে পাগল হয়ে গিয়েছিল। আর এখানেই এই অসাধারণ মুভিটির এন্ডিং ঘটে। এই মুভিটার নাম পামালি ডুসুন পচং। পামালি অর্থ এমন কিছু নিয়ম যাদের ভায়োলেট করা উচিত নয়। ডুসুন মানে এমন একটি স্থান যেটা গ্রামের চাইতেও ছোট। আর পচং অর্থ ভূত বা শয়তানি শক্তি জাতীয় কিছু একটা। এই মুভিতে আমরা জানতে পারি যে প্রতিটি জায়গার একটা আলাদা নিয়মকানুন রয়েছে আর তাদেরকে ভায়োলেট করলেই বিপদ নেমে আসে।
আসলে এখানে ভুল নিয়মে এখানকার মানুষদের কবর দেওয়া হতো, আর এজন্যই তারা বারবার ফিরে আসতো। তো যাই হোক, গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। গল্পটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব। ব্যাস এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো অসাধারণ ভিডিওতে।